সাবস্টেশন মেইন কানেকশন স্কিমস। এটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের সাবস্টেশনস চ্যাপ্টারের একটা পার্ট। এই মেইন কানেকশন স্কিমস গুলো বোঝার জন্য অবশ্যই তোমরা সাবস্টেশনস এর যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নেবে, না হলে কিন্তু এখানে অনেকগুলো পার্ট আছে যেগুলো বুঝতে পারবে না। মেইন স্কিমস অফ সাবস্টেশন মানে এই যে আমরা সাবস্টেশন লেআউট দেখেছিলাম, একটা বেসিক ডায়াগ্রাম, এরকম কত টাইপের লেআউট হতে পারে, অনেক ধরনের স্কিমস হয়। আমরা কয়েকটা মেন স্কিমসকে দেখব। প্রথমে হচ্ছে সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্ট, তারপরে সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্ট উইথ বাস সেকশনালাইজেশন, তারপর মেইন অ্যান্ড ট্রান্সফার বাস অ্যারেঞ্জমেন্ট, এটাকে ডাবল বাস বার সিঙ্গেল সার্কিট ব্রেকার অ্যারেঞ্জমেন্টও বলা হয়। ডাবল বাস ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট, sectionalized double bus arrangement, 1.5 breaker arrangement আর রিং or মেশ অ্যারেঞ্জমেন্ট। তো আমরা সাবসিকুয়েন্ট স্লাইডসে প্রত্যেকটাকে ধরে ধরে বুঝবো। সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্ট, এখানে দেখো একটাই কিন্তু বাস বার রয়েছে, হতে পারে অনেকগুলো জেনারেটর G1 G2 G3 প্রত্যেকে জেনারেট করে এই কমন বাসে তাদের পাওয়ারটা দিচ্ছে। এবং আমরা বলেছি যে যেরকম নর্মাল সার্কিটে বাড়িতে আমরা সুইচ ইউজ করে কোনো সার্কিটকে অন বা অফ করি, সাবস্টেশনস বা যেখানে হাই ভোল্টেজ হাই কারেন্ট ক্যাপাসিটির ডিভাইস রয়েছে সেখানে আমরা সার্কিট ব্রেকার আর আইসোলেটরের কম্বিনেশনে সেই সুইচিংটা মানে সার্কিট মেকিং বা ব্রেকিংটা করি। তো এইখানে পাওয়ারটা জেনারেটিং স্টেশনরা দিল এবং একইভাবে সেই বাস থেকে অনেকগুলো ফিডারে কিন্তু আমরা দেখছি পাওয়ার গুলো যাচ্ছে। ফিডার 1, ফিডার 2, ফিডার 3, ফিডার 4। এটা দেখতে পাচ্ছ ট্রান্সফরমার রয়েছে, হতে পারে বিভিন্ন ফিডারে একটা করে ট্রান্সফরমার রয়েছে, নাও থাকতে পারে। তো এইরকম যে একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে একটা সিঙ্গেল বাস রয়েছে, এখানে যদি আমরা দেখি হঠাৎ করে একটা ফল্ট হলো, তো বাসের মধ্যে একটা ফল্ট অকার করলো, তার মানে সেখানে হয়তো কারেন্ট বেড়ে যাবে। তো সেই সময় আমরা চাইবো না যে আমাদের জেনারেটর বা লোড, এই প্রত্যেকটা কানেক্টেড ইকুইপমেন্ট তারা এফেক্টেড হোক। তো তাদেরকে বাঁচানোর জন্য ঠিক যেরকম আমরা বাড়িতে সুইচকে অফ করে দিই, সেরকম আইসোলেটর গুলোকে ম্যানুয়ালি অপারেট করিয়ে আমরা সার্কিট ব্রেকার গুলোকে ট্রিপ করাবো। তো আমরা দেখতে পাচ্ছি বাসে যদি একটা ফল্ট হয়, সমস্ত লোড কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, জেনারেশনও কিন্তু আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। এটা একমাত্র করা হচ্ছে প্রোটেকশন অফ ডিভাইসের জন্য। তাহলে এটা বোঝা যাচ্ছে সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্টে কিন্তু রিলায়েবিলিটিটা নেই। একটা জায়গায় বাসের ফল্ট হলে কিন্তু প্রত্যেকটা লোড প্রত্যেকটা ফিডার অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই যেখানে কস্টটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন, যেখানে অত বেশি ক্যাপিটাল আমরা ইনভেস্ট করতে পারবো না, এটা সবচেয়ে সিম্পল আর ইকোনমিক অ্যারেঞ্জমেন্ট অফ সাবস্টেশন স্কিম। এবার আসছি সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্ট উইথ বাস সেকশনালাইজেশন। এর আগের স্লাইডে যখন শুধু সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্ট দেখেছিলাম, বাসের যে কোনো একটা পয়েন্টে যখন ফল্ট হয়েছিল সমস্ত ফিডার কিন্তু অফ হয়ে গেছিল, মানে দোষ করলো একজন কিন্তু সাফারার হলো অনেকে, অনেকটা এরকম ব্যাপার। তো আমরা যদি রিলায়েবিলিটি বাড়ানোর জন্য যে বাসের কোনো একটা দিকে যদি ফল্ট হয়, অন্তত অন্য দিকের ফিডার গুলো যাতে অফ না হয়ে যায়, এইভাবেই তো আমরা রিলায়েবিলিটি বাড়াতে পারি। সেই জন্য কিন্তু আমরা সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্ট থেকে সিঙ্গেল বাস বার অ্যারেঞ্জমেন্ট উইথ বাস সেকশনালাইজেশনে গেলাম। তো বাস সেকশনালাইজেশন আমরা কিভাবে করছি, দুটো যে বাসের পোর্শন আমরা ভেঙে দিলাম এবং সেটাকে একটা এক্সট্রা সার্কিট ব্রেকার, এবং যেখানেই সার্কিট ব্রেকার থাকবে ম্যানুয়াল অপারেশনের জন্য আইসোলেটর থাকবে,
একটা ইনস্টলেশন আমরা এক্সট্রা করলাম, যেটাকে আমরা বাস সেকশনালাইজেশন বলছি। এতে আমার সুবিধে কি হলো, এখানে ধরো একটা ফল্ট হলো, আমরা দেখতে পাচ্ছি ডান দিকের সেকশনে। এখানে যদি ফল্টটা হয়, তো যাতে সেখানে ফল্ট কারেন্টটা না বাড়ে, সেই বাসের সাথে বা সেই বাসের সেকশনের সাথে অ্যাসোসিয়েটেড সমস্ত ব্রেকার এবং আইসোলেটরকে আমরা অফ করে দেব। তো অফ করে দেওয়া হলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু লেফট হ্যান্ড পোর্শন অফ দ্য বাস কিন্তু এখন ফল্টের সাথে কানেক্টেড নয়, কারণ ফল্টটা এদিকে হয়েছে। তাহলে কিন্তু এই যে ফিডারটা রইলো এবং সেকেন্ড যে ফিডারটা রইলো, তাদের যে লোডগুলো, সেগুলো কিন্তু এখনো কারেন্ট পাচ্ছে, সাপ্লাই পাচ্ছে। তাহলে কি হলো, রিলায়েবিলিটিটা বাড়লো। আগের ক্ষেত্রে বাসের একটা পয়েন্টে ফল্ট হওয়ার জন্য সমস্ত ফিডারগুলো এফেক্ট হয়ে গেছিল, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম আমরা কিছু ফিডারকে কিন্তু আমরা বাঁচাতে পারলাম। তো অবশ্যই এখানে একটা এক্সট্রা সার্কিট ব্রেকার আর দুটো আইসোলেটর, তার সাথে এর কস্টটা আমাদেরকে এক্সট্রা খরচ করতে হলো, কিন্তু এর জন্য আমাদের রিলায়েবিলিটিটা কিন্তু বাড়লো। এবার একটা খুব ইম্পর্টেন্ট স্কিমে আসবো, যেটার নাম হচ্ছে মেন অ্যান্ড ট্রান্সফার বাস অ্যারেঞ্জমেন্ট। এটাকে ডাবল বাস উইথ সিঙ্গেল ব্রেকার অ্যারেঞ্জমেন্টও বলে। ডাবল বাস কেন, এখানে দেখতে পাচ্ছ দুটো বাস, একটাকে মেন বাস বলা হয়, মেন বাস, আরেকটাকে ট্রান্সফার বা অক্সিলিয়ারি বাস বা রিজার্ভ বাস বলা হয়। এবং এখানে দুটো বাস, আর প্রত্যেকটা জেনারেটরের সাথে কিন্তু দেখো একটা করেই ব্রেকার কানেক্টেড, কিন্তু সেই ব্রেকারের প্যারালালি কিন্তু দুটো করে আইসোলেটর আছে। তার মানে এই দিকের আইসোলেটরটা যদি আমি ক্লোজ করি, তাহলে এই ফার্স্ট জেনারেটরটা মেন বাসে পাওয়ার ফিড করবে, আর যদি ডান দিকের আইসোলেটরটাকে আমি ক্লোজ করে দিই, তাহলে এই জেনারেটরটা কিন্তু ট্রান্সফার বাসে পাওয়ার ফিড করবে। তো এইরকম অ্যারেঞ্জমেন্টের সুবিধাটা কি, ধরো অনেক সময় কি হয়, আমরা সাবস্টেশনে একটা বাসের মেনটেনেন্স নেব, মানে সেই বাসের ধরো আমরা ক্লিনিং করব, সেই বাসের সাথে সমস্ত অ্যাসোসিয়েটেড ইকুইপমেন্ট গুলো ঠিক চলছে কিনা সেটা চেক করব। তো সেই সময় তো আমার লোড থেমে থাকবে না, লোডকে তো আমাকে পাওয়ার দিতেই হবে। তো আমি যদি একটা উপায়ে মেন বাস থেকে সমস্ত পাওয়ার গুলোকে জেনারেটর থেকে ট্রান্সফার বাসে আমি চেঞ্জ করে দিতে পারি, বা অক্সিলিয়ারি বাস, একই বাসের দুটো নাম, সেখানে আমরা শিফট করে দিতে পারি, তাহলে কিন্তু লোডগুলো আনএফেক্টেড থাকবে। তো এটার জন্য কি করা হচ্ছে, প্রথমে দেখো মেন বাস থেকেই কিন্তু লোডে পাওয়ারটা যাচ্ছিল, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে মেন বাস, সেখানে পাওয়ারটা আসছিল এবং সেখান থেকে ফিডার গুলো কানেক্টেড। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মেন বাস থেকেই পাওয়ারটা লোডে যাচ্ছিল, ফিডার গুলোতে যাচ্ছিল। এবার ধরো আমি মেন বাসকে মেনটেনেন্সে নেব, তাই সমস্ত লোড গুলোকে আমি ট্রান্সফার বাসে শিফট করব। তো এটার জন্য কি করব, এখানে দেখো আমি সমস্ত ব্রেকার আইসোলেটর গুলো ফার্স্টে ক্লোজ করলাম। ডান দিকে দেখতে পাচ্ছ একটা ডিভাইস, যেটা কিছুই না, একটা সার্কিট ব্রেকার আর দুটো আইসোলেটর, সেটাকে বলা হচ্ছে বাস কাপলার। বাস কাপলার কেন বলা হচ্ছে, সেটা মেন আর ট্রান্সফার বাসকে কিন্তু কাপল করছে। তো আমি কি করলাম, এইভাবে মেন বাসটা কিন্তু তখন এনার্জাইজড ছিল, এবার ট্রান্সফার বাসটাও কিন্তু ধীরে ধীরে বাস কাপলার ক্লোজ করার জন্য এনার্জাইজড হয়ে গেল। তার মানে এখন কিন্তু ট্রান্সফার বাসটা ডেড নেই, এখানেও পাওয়ার আছে। কিন্তু এই স্টেপে স্যার, এই যে বাস কাপলারের যে সার্কিট ব্রেকার, সেটা ক্লোজ করার সময় একটা ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট দিক খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মেক শিওর দ্য ভোল্টেজ অফ মেন অ্যান্ড ট্রান্সফার বাস আর ইকুয়াল। না হলে কিন্তু এই দুটো বাসের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হবে। তো দুটো ভোল্টেজের যদি লেভেল সেম হয় মেন আর ট্রান্সফার বাসের, তবেই আমি বাস কাপলারটাকে কিন্তু তার যে আইসোলেটর গুলোকে বা সার্কিট ব্রেকার গুলোকে ক্লোজ করব। তো এখন কি হলো, মেইন বাস আর ট্রান্সফার বাস কিন্তু প্যারালালি চলে এলো, দুটোই এনার্জাইজড। কিন্তু আমাকে কি করতে হবে, সমস্ত লোডটা ট্রান্সফার বাস থেকে এবারে পাওয়ার নেবে। তো কি হবে, এবার আমি বাস কাপলারটাকে
হাটিয়ে দেব, মানে বাস কাপলারের যে সার্কিট ব্রেকার আইসোলেটর আছে সেটা ওপেন করে দেব। তাহলে এখন কিন্তু দেখতে পাচ্ছ যে পাওয়ারটা ফিড হচ্ছে ফ্রম দ্য জেনারেটর টু দ্য মেন বাস অ্যান্ড অলসো দ্য ট্রান্সফার বাস। তো আমি এবার কি করব, ধীরে ধীরে, ধীরে ধীরে না, মানে অ্যাট আ সেম টাইম মেন বাসের যে সমস্ত আইসোলেটর গুলো ছিল এবং ব্রেকার গুলো ছিল সেগুলোকে অফ করে দেব। তাহলে এখন দেখতে পাচ্ছ সমস্ত পাওয়ারটা কিন্তু যাচ্ছে লোডে থ্রু দ্য ট্রান্সফার বাস। এখানে প্রত্যেকটা জেনারেটর কিন্তু ট্রান্সফার বাসে পাওয়ারটা ফিড করছে এবং সেই ট্রান্সফার বাস থেকেই কিন্তু প্রত্যেকটা লোডে পাওয়ার যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমরা রিলায়েবিলিটিটাকে অনেক বাড়াতে পারলাম। কেন বাড়াতে পারলাম? কারণ আমার কিন্তু যখন মেইন বাসের আমি মেনটেনেন্স নেব, সমস্ত লোডটাকে ট্রান্সফার বাসে শিফট করতে পারবো। উল্টোভাবে যখন ট্রান্সফার বাসের মেনটেনেন্স নেব বা ট্রান্সফার বাসে কোনো প্রবলেম রয়েছে, তখন কিন্তু সমস্ত লোডটাকে আমি মেইন বাসে শিফট করতে পাবো। এবং এই ধরনের মেন অ্যান্ড ট্রান্সফার বাস অ্যারেঞ্জমেন্ট বেশিরভাগ পাওয়ার জেনারেটিং স্টেশনসে তোমরা কিন্তু দেখতে পাবে। এটার অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এর কস্টটা অবশ্যই বেশি, কারণ আমাকে দুটো বাস মেনটেন করতে হচ্ছে। একই লোডের জন্য কিন্তু একটা মেইন বাস থাকছে, একটা ট্রান্সফার বা রিজার্ভ বাস থাকছে। কিন্তু এই এক্সট্রা কস্টের জন্য কিন্তু আমাদের রিলায়েবিলিটিটা অনেক বাড়ছে। এবার আসছি ডাবল বাস ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট। আগের আমরা যে অ্যারেঞ্জমেন্টটা দেখেছিলাম সেখানে দেখো আমরা দেখতে পেয়েছিলাম যে এক একটা জেনারেটরের সাথে কিন্তু এক একটা ব্রেকার ছিল, প্যারালালি দুটো শুধু আইসোলেটর ছিল। কিন্তু এখন এক একটা জেনারেটরের সাথে কিন্তু দুটো করে ব্রেকার রয়েছে, সার্কিট ব্রেকার 1 আর 2। আর তার সাথে সাথে মেইন আর অক্সিলিয়ারি বা ট্রান্সফার বাস সেটাও রয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে ডাবল বাস ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট। তো অবশ্যই এখানে রিলায়েবিলিটি আরো বাড়ছে। কেন বাড়ছে? না, ধরো এখানে ব্রেকার ওয়ানের কোনো প্রবলেম হলো, হয়তো বাসগুলো ঠিক আছে কিন্তু জেনারেটর ওয়ানের ব্রেকার ওয়ানে কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেটর ওয়ানের ব্রেকার 2 দিয়ে পাওয়ারটাকে জেনারেট করতে পারবো। একইভাবে জেনারেটর 2 এর ক্ষেত্রেও কিন্তু সেটা পসিবল। এক্ষেত্রে দেখো আমরা কিন্তু at the cost of extra circuit breaker রিলায়েবিলিটিটা আরো বাড়াতে পারছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোডের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ফিডারে প্যারালালি একটা করে আইসোলেটর এবং সার্কিট ব্রেকার এক একটা লোডের জন্য রয়েছে। তার মানে এখানে যদি একটা ব্রেকারেরও কোনো সময় সমস্যা হয়, ব্রেকারটা ক্লোজ হচ্ছে না বা ব্রেকারটা ওপেন হচ্ছে না, তখন প্যারালাল পাতে কিন্তু আমরা লোডকে পাওয়ার দিতে পারবো। তাহলে এখানে আগের অ্যারেঞ্জমেন্ট থেকে রিলায়েবিলিটিটা কিন্তু আরো বেড়ে গেল। কিন্তু এক একটা করে এক্সট্রা ব্রেকারের কস্ট পার ফিডার ইন কেস অফ জেনারেটিং ফিড, ইন কেস অফ ইনকামার অলসো বা ইন কেস অফ ফিডার অলসো সেটা বেড়ে গেল। এবার ধরো আমি দেখলাম যে আমার মেন বাস বারের কোনো একটা প্রবলেম হলো মেন বাস বারের ক্ষেত্রে, তখন আমরা কি করব? আমরা অক্সিলিয়ারি বাস বারে ডিরেক্টলি পাওয়ারটা দেব এবং সেখান থেকে ফিডারে পাওয়ারগুলো যাবে। তো যে সুবিধাটা আমরা এর আগের ক্ষেত্রে মেন অ্যান্ড ট্রান্সফার বাসে পেয়েছিলাম সেটা তো থাকছেই। অ্যাডিশনালি যদি ইন্ডিভিজুয়াল ফিডার বা ইন্ডিভিজুয়াল ইনকামার, ইনকামার কাকে বলে? যে জেনারেটর থেকে যে বাসে পাওয়ারটা আসছে যে পাতে, এই যে এই পাথগুলোকে ইনকামার বলা হয়, যেহেতু পাওয়ারটা কাম করছে, ইনকামিং। তো সেখানেও যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্রেকারে প্রবলেম হয়, তাহলেও কিন্তু প্যারালাল পাথ দিয়ে আমরা পাওয়ারকে ট্রান্সমিট করাতে পারি এবং যার জন্য এখানে রিলায়েবিলিটিটা আরো বেড়ে যাচ্ছে। এবার আসছি সেকশনালাইজড ডাবল বাস অ্যারেঞ্জমেন্ট। আগের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ডাবল বাস ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা দেখছি যে মেন অ্যান্ড ট্রান্সফার বাসবার যে অ্যারেঞ্জমেন্ট ছিল ডিটো সেম এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে, কিন্তু তার সাথে সাথে আমরা কিন্তু একটা এক্সট্রা কম্পোনেন্ট এখানে আনছি, সেটা হচ্ছে বাস কাপলার। এবং এই বাস কাপলারটার পজিশন আমরা এখন মিডলে এনে একটা বাসকে কিন্তু দুটো পার্টে সেকশনালাইজ করে দিলাম। এবং বাস সেকশনালাইজ করার
অ্যাডভান্টেজটা আমরা আগেই দেখেছি যে একটা সেকশন অফ দ্য বাসে যদি কোনো প্রবলেম হয়, অন্য সেকশনের লোডে কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে দেখা যাক কি হতে পারে। ধরো এখানে একটা ফল্ট হলো, আমরা দেখতে পেলাম যে এই পার্টে, এই সেকশনে একটা ফল্ট এলো। তো আমি সেই সমস্ত বাসের সাথে যে কানেক্টেড ডিভাইস, মানে হচ্ছে এই যে জেনারেটরের যে এই ইনকামারটা, এই ফিডারটা, এই ফিডারটা, এবং যেহেতু বাস কাপলারও এটার সাথে যুক্ত, এই সকল ইনকামার এবং সার্কিট ব্রেকারকে আমি টার্ন অফ করে দেব। এবং যাতে কন্টিনিউইটি অফ পাওয়ার থাকে, তার সাথে সাথে আমি যে প্যারালাল যে ইনকামার গুলো ছিল বা ফিডার গুলো ছিল, তার যে আইসোলেটর গুলো সেগুলো ক্লোজ করে দেব। কারণ অক্সিলিয়ারি বাসবারে কিন্তু কোনো ফল্ট হয়নি, ফল্ট হয়েছে মেন বাসবারের, তাও আবার একটা সেকশনে। কিন্তু এই যে সেকশনটা আমরা অ্যাড করলাম, তার জন্য কিন্তু মেন বাসবারের যে আদার সেকশন রইল, সেখান থেকে যে অন্যান্য ফিডার গুলো গেছে, সেগুলো কিন্তু পাওয়ার পেতে থাকলো, সেখানে কিন্তু ফ্লো অফ কারেন্ট অব্যাহত থাকলো। মানে বুঝতে পারছো, আমরা যদি সংখ্যাটা বাড়াই কিসের, না আইসোলেটর, ব্রেকার এবং তাদের পজিশন গুলোকে চেঞ্জ করি এবং এইভাবে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট তৈরি করি, তাহলে কিন্তু রিলায়াবিলিটিটা আমাদের বাড়ছে। এবং আমরা অবশ্যই দেখব, একটা কথা এখানে দেখতে পাচ্ছ, মেক বিফোর ব্রেক। যখন কোনো একটা লোডের ক্ষেত্রে আমরা কোনো একটা সার্কিট ব্রেকারকে অফ করে দেব, তখন যেন তার আগে আমরা প্যারালাল পাথের ব্রেকারগুলোকে আগে অন করে দেব, আগে সার্কিটটা মেক করে দেব, তারপরে ব্রেক করব তার প্যারালাল সার্কিটটা। না হলে কিন্তু টেম্পোরারিলি লোডটাতে পাওয়ার যাবে না, সেই ডিসকন্টিনিউটিটা কিন্তু আমরা চাই না। সাবস্টেশনে যখনই এরকম কোনো অ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে আমরা প্যারালাল পাথে পাওয়ার ট্রান্সমিট করাই, সবসময় এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, অলওয়েজ মেক দ্য প্যারালাল সার্কিট বিফোর ব্রেকিং দ্য ফল্টি পার্ট। নেক্সট আমরা দেখব 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট। প্রথমেই নামকরণটা কেন হলো, দেখো এখানে একটা মেন বাস রয়েছে, আরেকটাও মেন বাস, এখানে কিন্তু দুটোই মেন বাস, তার মানে সেখান থেকে পাওয়ারটা ফিড হচ্ছে। এবং দুটো মেন বাসের সাথে তিনটে ব্রেকার, সার্কিট ব্রেকার এ, বি আর সি, তাহলে দুটো বাস রয়েছে, তিনটে ব্রেকার রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে একটা বাসের জন্য 3/2 সার্কিট ব্রেকার রয়েছে। তাই জন্য আমরা নাম দিলাম 3/2 বা 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট। এইভাবেও কিন্তু আমরা বাস বার বা সাবস্টেশনের একটা স্কিম ডিজাইন করতে পারি। সেখানে এই যে একটা পাথ আমরা পাচ্ছি, যেখানে তিনটে ব্রেকার অ্যারেঞ্জ রয়েছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি দুটো ফিডার গেছে, ফিডার মানে হচ্ছে লোড, আমরা অলরেডি জানি ডিস্ট্রিবিউশন হচ্ছে এখান থেকে পাওয়ার গুলো। সেই একটা যে বে বা একটা যে লাইন যেখানে তিনটে ব্রেকার থাকছে, সেটাকে আমরা ডায়াগোনাল বলছি। তো এই ধরনের 1.5 ব্রেকার স্কিমের কি অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, ধরো একটা ফল্ট হলো, এখানে ফিডার 2 তে দেখছি একটা ফল্ট হলো, এই যে এখানে একটা ফল্ট হলো। তো এই ফল্টের জন্য যাতে সিচুয়েশনটা আরো খারাপ না হয়, যাতে ফল্ট কারেন্টটা না বাড়ে, তাহলে সেই যে ফিডারে যেখান যেখান থেকে পাওয়ার যাচ্ছে, তার সমস্ত সার্কিট ব্রেকার গুলো আমরা অফ করব। কোন কোনগুলো, না এই যে সার্কিট ব্রেকার অফ করব, প্লাস আইসোলেটর, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের সিম্বল, তোমরা আগে দেখেছো, এটা হচ্ছে আইসোলেটরের সিম্বল, তো এটা অফ করব। এবং এই পাওয়ারটা এখান থেকে যাচ্ছে, তাই এই আইসোলেটর, এই সার্কিট ব্রেকারও অফ হবে, এবং এই সার্কিট ব্রেকার এবং এই আইসোলেটর গুলোও বন্ধ কিন্তু হবে। তো আমরা দেখছি কিন্তু ফিডার 2 তে ফল্ট হলে কোন কোন ব্রেকার গুলো ওপেন হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখছি এখানে কিন্তু ফিডার 1 এর পাওয়ারের কোনো প্রবলেম হয়নি, কারণ এদিক থেকে কিন্তু ফল্ট পাতে কারেন্ট বা পাওয়ার ফিড করার কোনো সম্ভাবনা নেই।
তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা যদি করি 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট, তাহলে দুটো বাসের জন্য 3টে ব্রেকার আমরা প্রোভাইড করে কিন্তু রিলায়েবিলিটি বাড়াতে চাইছি বা পারছি। আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা বাসে বা কোনো একটা বাসের সেকশনে যদি কোনো ফল্ট হয়, সেটার জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফিডার্স যেখানে ফল্ট হয়নি সেইগুলো যেন পাওয়ারটা পেতে থাকে, সেখানে যেন বিনা কারণে পাওয়ারটা অফ না হয়ে যায়, এবং সেই জন্যই আমরা বিভিন্ন অ্যারেঞ্জমেন্টগুলোকে ডিজাইন করছি। এবার আমরা দেখব রিং অর মেশ অ্যারেঞ্জমেন্ট। এই নামটা কেন হলো, না এখানে ইনকামার আর ফিডার সবকটা কিন্তু একটা রিং বা মেশ অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে। দেখো এখানে একটা ইনকামার রয়েছে ট্রান্সফরমারের থ্রু দিয়ে, এখানে আরেকটা ইনকামার রয়েছে মানে যেখান থেকে পাওয়ারটা আসছে ট্রান্সফরমারের থ্রু দিয়ে, এবং ফিডার রয়েছে ফিডার 1, ফিডার 2, ফিডার 3, ফিডার 4, ফিডার 5, ফিডার 6, 6টা ফিডার রয়েছে। এরা সবাই মিলে কিন্তু একটা রিং তৈরি করেছে। এবার যদি ফিডার 4-এ একটা ফল্ট হয়, তাহলে সেই ফল্টটাকে যাতে কারেন্টটা আরো না বেড়ে যায় ফল্টের সময়, আমাকে ডিভাইসগুলোকে প্রোটেক্ট করার জন্য সেই পাতের যে সমস্ত আইসোলেটর আর ব্রেকার গুলো রয়েছে, মানে এটা 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 এটা, এবং এই সার্কিট ব্রেকারটা অফ হওয়া মানে দুদিকের আইসোলেটরটাকে অফ করতে হবে, তো এগুলোকে আমাকে অফ করে দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু দেখো ফিডার 1, ফিডার 2, 3, 6 এগুলো কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে না, এগুলোতে কিন্তু পাওয়ারটা ফ্লো করতে থাকছে। শুধুমাত্র ফিডার 4-এ ফল্ট হওয়ার জন্য কম্প্রোমাইজড হলো ফিডার 5-এর লোডগুলো, কিন্তু বেশিরভাগ ফিডারেই কিন্তু পাওয়ারটা ফ্লো করতে থাকছে। তো এইভাবেও কিন্তু আমরা রিলায়েবিলিটি বাড়াতে পারছি, আমরা যদি সমস্ত জেনারেশনগুলোকে এবং ফিডারগুলোকে একটা রিং শেপের বা মেশ শেপের অ্যারেঞ্জমেন্টে কানেক্ট করি। তো এইগুলোই হচ্ছে যেগুলো মেন সাবস্টেশন কানেকশন স্কিমস আমরা প্রত্যেক কটাই দেখলাম, এবং তোমরা ফিউচারে যখনই কোনো সাবস্টেশনে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ করতে যাবে, এই কানেকশনগুলোর কথাই কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটার কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। একটা কথা মাথায় রাখতে হবে যে রিলায়েবিলিটি যত বাড়াতে চাইবো, আমাকে এক্সট্রা কস্টও বাড়াতে হবে, ব্রেকার, আইসোলেটর, বাস কাপলার, এক্সট্রা বাস এইগুলো আনার জন্য। আর যেখানে আমি কস্ট কাটিং করব, যে না আমার দরকার নেই, আমার এক্সট্রা রিজার্ভ বাস রাখার দরকার নেই বা প্যারালাল সার্কিট ব্রেকার আইসোলেটর রাখার দরকার নেই, সেখানে কিন্তু রিলায়েবিলিটি কমে যাবে। কোনো একটা বাসে ফল্ট হলে কিন্তু অন্য বাসের ফল্ট, অন্য বাসের যে ফিডার গুলো রয়েছে বা সেই বাসের অন্যান্য ফিডার গুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু পাওয়ার যাবে না।